চুয়াডাঙ্গা ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির মান্যবর আহ্বায়ক জনাব এনামুল কবির জিপসি সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী মাঠে চুয়াডাঙ্গা ২ আসনে সকলের প্রাণের প্রতীক হাত পাখা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী, আমাদের সকলের পরিচিত জননেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা হাসানুজ্জামান সজীব ভাই, উপস্থিত চুয়াডাঙ্গা ১ আসনের হাত পাখার কাণ্ডারি জননেতা মাওলানা জহুরুল ইসলাম আজিজি সাহেব, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, নির্বাচনে মানুষ অংশগ্রহণ করে বিজয় হওয়ার উদ্দেশ্যে, কথা ঠিক না? বিজয়ের বিভিন্ন ধাপ থাকে, দলের পরিচিতি থাকে, প্রতীকের পরিচিতি থাকে, প্রার্থীর পরিচিতি থাকে। আল্লাহর রহমতে বিগত সময়গুলোতে আল্লাহ পাক আমাদেরকে এই ৩টা পরিচিতি, দলের পরিচিতি, প্রতীকের পরিচিতি, প্রার্থীর পরিচিতি করিয়েছেন, কথা ঠিক না? এইবার আমাদের সামনে কাঙ্ক্ষিত বিজয়, এইটা মাথায় নিয়েই আমরা ময়দানে অবতীর্ণ হয়েছি। বিজয়ের সুনির্দিষ্ট রূপরেখা রাসূল কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন হাতে কলমে। আল্লাহ রসুলের নির্ধারিত পথের বাইরে যদি আমরা বিজয় তালাশ করার চেষ্টা করি, দুনিয়ার জীবনে কোনোভাবে সফলতা অর্জন করলেও আখিরাতে এইটা নিয়ে আমরা বেশি দূর অগ্রসর হতে পারব। আল্লাহ রসুল আমাদের শিখিয়েছেন বিজয়ের জন্য 4টা নিয়ামক শক্তি। একটা ভালো নীতিমালা থাকা লাগবে, একজন ভালো নেতা থাকা লাগবে, জানবাজ কর্মী বাহিনী থাকা লাগবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কাছে যখন পবিত্র কোরআনুল কারীম আসলো, এইটা হলো পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর, আদর্শ, পরিচ্ছন্ন নীতিমালা, কথা ঠিক না? অর্থাৎ নীতিমালায় আল্লাহ রসুল পাশ। নেতার দিক থেকে আল্লাহ রসুলের চাইতে উত্তম দামি কোন নেতা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এসেছে? বিশ্ব হুজুর বলে একটা বইয়ের উদাহরণ, দ্য 100 বইয়ে 100 জন নেতার তালিকা তৈরি করেছে খ্রিস্টানরা। 1 নম্বরে কাকে রেখেছে? তারাও সাক্ষী দিয়েছে যে নেতার দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পারফেক্ট নেতা পৃথিবীতে আর অতীতে আসেনি। এটা বাস্তবতা, ইতিহাস। অতএব নেতার দিক থেকেও তিনি পারফেক্ট। 3 নাম্বার জানবাজ কর্মী বাহিনী। আল্লাহ রসুলের সাথে তার একদল জানবাজ কর্মী বাহিনী, সাহাবাজ বাহিনী ছিল না? কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি, মক্কার জীবনে নীতিমালা, নেতা এবং জানবাজ কর্মী থাকার সত্ত্বেও আল্লাহ রসুল কি বিজয় অর্জন করতে পেরেছিল? ইতিহাস জানা নেই? পেরেছিল? পারে। কখন পেরেছিল? যখন জনসমর্থন তৈরি হয়েছিল, কথা ঠিক না? যখন আল্লাহ রসুল মদিনা থেকে নীতি নিয়ে নেতা সহ জানবাজ কর্মী সহ মদিনায় চলে গেলেন, সেখানে যে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করলেন বা রাষ্ট্রীয় প্রেসিডেন্ট হিসেবে পৃথিবীর প্রথম সংবিধান রচনা করলেন লিখিত। এটাই তো ইতিহাস, নাকি বলেন? তো আমাদেরও আল্লাহ রসুল মদিনায় যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে এটাই শিক্ষা দিলেন
যে নীতি নেতা এবং জানবাজ কর্মী থাকার পরেও যতক্ষণ পর্যন্ত জনসমর্থন না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় অর্জন করতে পারবে না। এরপর আল্লাহ রসুলের জনসমর্থনে মদিনা বিজয়, মক্কা বিজয় সহ ইতিহাস আপনাদের সবার জানা। আমি ওইদিকে যেতে চাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলতে চাই, বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের দল হিসাবে আমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছি, নীতিমালা হিসাবে কি আমরা কোন মানব রচিত নীতিমালাকে গ্রহণ করেছি? আমরা পবিত্র কোরআনুল কারীমকে গ্রহণ করেছি। আজকে আল্লাহ রসুল নেই সশরীরে আমাদের মাঝে, থাকলে তো আমরা আল্লাহ রসুলেরই নেতৃত্বের মধ্যে থাকতাম, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রসুল বলে গেছে আমি থাকবো না, আমার পরবর্তী ওলামায়ে কিরাম থাকবে। আমরা তাদের নেতৃত্বকে গ্রহণ করেছি, নেতৃত্বের দিক থেকে তারা উৎকৃষ্ট। পীর সাহেব চরমনাই, জানবাজ কর্মী বাহিনী আল্লাহর রহমতে আমাদের তৈরি হয়েছে। আমাদের সামনে শুধুমাত্র পথ আছে, বাকি কয়টা? একটা। সেটা কি? জনসমর্থন। জনসমর্থন যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত বিজয় আমাদের আসবে না। এই জন্য আমার ভাইয়েরা যারা এখানে বক্তৃতা করে দিয়েছে কিছুক্ষণ আগে, সবাই সম্মিলিত ভাবে একটা কথাই বোঝানোর চেষ্টা করেছে, তার নিজ নিজ ভাষায়, যে আমাদের বসে থাকার সময় নেই, জনসমর্থন আদায় করতে। কথা ঠিক না? এটাই, যদি নির্বাচন করতে হয় এটা আমাদের করতে হবে। দ্বিতীয়, আমি আরেকটি কথা বলবো, আমাকে লিখিতভাবে যে বিষয়টি দেওয়া হয়েছে পিআর পদ্ধতি, 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি পিআর পদ্ধতিটা যেহেতু আমাকে নির্ধারণ করে দিয়েছে, আপনারা জানেন যে বর্তমানে রাজনীতিতে সবচেয়ে আলোচিত টক অফ দ্য কান্ট্রি বলে যেটা হট টপিক, সেটা কি এখন? পিআর। ঠিক না? এই দাবিটা বাংলাদেশে জোরালো হয়েছে কার মাধ্যমে, কোন ব্যক্তির মাধ্যমে? পিআরের পক্ষে অনেক সাংবাদিকরা অনেক দিন ধরে লেখালেখি করে, অনেক বুদ্ধিজীবীরা অনেক বই লিখেছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলে, কিন্তু পিআর বলে চোখ বন্ধ করলে কার ছবি ভেসে ওঠে? কি বলেন? পীর সাহেব চরমনাই একজন যুগের সংস্কারক। ব্যক্তি সংস্কারের মাধ্যমে যেভাবে আল্লাহর রাসূল রাষ্ট্র সংস্কার করেছিলেন, ঠিক সেই নমুনায় পীর সাহেব চরমনাই ব্যক্তি সংস্কার করেছেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে রাষ্ট্র সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রাষ্ট্র 53 বছর একটা রাষ্ট্রের মালিক আমরা। আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল যে সমস্ত দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ, তারা আজ উন্নতির কোন শিখরে পৌঁছে গেছে, অথচ সমস্ত রিসোর্স থাকা সত্ত্বেও আজকে আমরা আবর্জনার অতল গহ্বর করে তলিয়ে আছি, শুধুমাত্র বর্তমান প্রচলিত নীতির কারণে। এই জন্য আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন যে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন। আর সেই নীতি হিসাবে আমরা এখন ময়দানে যে থিওরি অবতারণা করেছি সেটা হলো পিআর পদ্ধতি। পিআর। আচ্ছা, তাইলে আমার যেহেতু সময় শেষ, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই, তো আমি শুধু এতটুকুই বলতে চাই যে পিআর পদ্ধতিতে পৃথিবী, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। বর্তমানে অর্থনীতিতে আমার মনে হয় এই উদাহরণটা বুঝলে একটা গুরুত্ব বোঝা যাবে, পিআর কে জিনিস না বুঝলেও গুরুত্বটা বোঝা যাবে। যে বর্তমানে পৃথিবীতে 170টার মতো রাষ্ট্র আছে যেখানে গণতন্ত্র চলে, নির্বাচন হয়। অনেক দেশে নির্বাচন হয় না। তো যেসব দেশে নির্বাচন হয় এর মধ্যে 91টা দেশে 54%, অর্থাৎ অর্ধেকের বেশি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। বাংলাদেশের রাজনীতিবিদরা কি বলে যে পিআর আবার কি জিনিস, খায় না মাথায় যায়। এটার মাধ্যমে তারা জানে না কোন মূর্খ এবং অজ্ঞতার পরিচয় নিজেরা দিচ্ছে। যেখানে পৃথিবীর 91টি উন্নত দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, সে বলে পিআর মাথায় যায় না, খায়। তার দেশ দুনিয়া সম্পর্কে তার কোনো ধারণাই নেই। পৃথিবীতে সবচেয়ে উন্নত দেশগুলোর একটা সংস্থা আছে, অর্থনৈতিক সংস্থা, OECD, দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো এখানে আছে, মাত্র 36টা দেশ। পৃথিবীর সবচেয়ে উন্নত, যারা অর্থনীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতিতে সবচেয়ে উন্নত, এইরকম 36টা দেশ এই সংস্থার মধ্যে আছে। এর 36টার মধ্যে
25টা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। ফ্রান্সে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, বেলজিয়ামে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, জার্মানিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, স্পেনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, এদিকে নেদারল্যান্ডে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, নরওয়েতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, সুইজারল্যান্ডে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, সুইডেনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, নর্থ আমেরিকাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, কানাডাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, আর্জেন্টিনায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, ব্রাজিলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, এদিকে আমাদের নিউজিল্যান্ডে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, সাউথ আফ্রিকায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, ইন্দোনেশিয়ায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। এরকম উন্নত 91টা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন। অথচ আমরা বলে পিয়ার পদ্ধতি খাই না, মাথায় যায়। রাজনীতি করার কোন অধিকার এদের আছে?